ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত কয়েকদিন হাটবাজারে বন্ধ আছে চাঁদাবাজি। তবে কোথাও কোথাও নতুন সুযোগ সন্ধানীরা চাঁদাবাজির চেষ্টা করছে বলছেন বিক্রেতারা। আগের অবস্থায় ফিরে যাওয়া ঠেকাতে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ ক্রেতা বিক্রেতাদের। এছাড়া বিভিন্ন জেলায় দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে নিয়ে ভোক্তা অধিকারের নজরদারিতে সুফল মিলছে। দেশের বিভিন্ন হাটবাজার থেকে নিয়মিত চাঁদা তোলা মুখগুলো গত 2 সপ্তাহ ধরে উধাও আছে শিক্ষার্থী ও প্রশাসনের নজরদারি। সব মিলিয়ে বাজার নিয়ে স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। বগুড়ার ব্যবসায়ীরা বলছেন দোকানপাট ও কাঁচা বাজার থেকে বিভিন্ন সমিতির নামে চাঁদা আদায় বন্ধ হয়েছে। পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন না আসলেও স্বস্তি ফিরেছে সবার মধ্যেই। দ্রব্যমূল্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসছে এবং কাঁচামালের দাম অনেকটা কমে এবং আগে যে চাঁদা বা সিন্ডিকেটের বিভিন্ন ধরনের সমস্যা ছিল এগুলো নাই। আমরা এখন স্বাচ্ছন্দ্যভাবে বাজার করতে পারতেছি। লক্ষ্মীপুর, পাবনা সহ বিভিন্ন জেলাতেও বন্ধ হয়েছে চাঁদাবাজি। পণ্য পরিবহন থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে চাঁদা দিতে না হলে নিত্য পণ্যের দাম ধীরে ধীরে সহনীয় হবে বলছেন ব্যবসায়ীরা। 15 দিন ধরে এই ধরনের কোনো চাঁদাবাজি বা সিএনজি স্টেশন, বাস স্টেশন, রিক্সা স্টেশন কেউ কোথাও কোনো চাঁদাবাজি দিতে হচ্ছে। মাসে মাসে 1000 টাকা দেওয়া লাগতো, না দিলে বিভিন্ন রকমের সিন্ডিকেট করতো। এখন আমরা ইনশাল্লাহ অনেক ভালো আছি। শনিবার গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় চাঁদাবাজির সময় 2 জনকে আটক করে ছাত্র জনতা। কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সুযোগ সন্ধানীরা দোকানপাট, ফুটপাত ও যানবাহন থেকে আবারও চাঁদা আদায়ের চেষ্টা করছে। চাঁদাবাজিটা বন্ধ হলে আমাদের ব্যবসার উপর খুব প্রভাব পড়বে এবং ব্যবসাটা আমরা ভালোভাবে করতে পারবে। বাজার ব্যবস্থাপনা থাক যেন জনগণ নিরাপদে চলতে পারে এবং শান্তিতে কেনাকাটা করে খেতে পারে। চাঁদাবাজি বন্ধে প্রশাসন কঠোর ভূমিকায় না থাকলে আবারও আগের অবস্থা ফিরে আসার শঙ্কা ব্যবসায়ীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, চাঁদাবাজি বন্ধের কতটা সুফল পাচ্ছে সেখানকার এলাকাবাসী এবং এটি আসলে নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কতটা তৎপর রয়েছে? দেখুন, চাঁদাবাজির বিষয়টা যদি বলি, যেমন কিছুক্ষণ আগে কাশিমপুর এলাকার একজন মুরগি ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তারা মূলত সিরাজগঞ্জ থেকে এখানে মুরগি আনেন কিনে, এবং সেই যে গাড়ি প্রতি মুরগি, সেই গাড়িতে আনার সময় তাদেরকে ক্ষেত্রভেদে 10,000 থেকে শুরু করে সর্বনিম্ন 4 থেকে 5,000 টাকা হারে চাঁদা দিতে হতো গাজীপুর পর্যন্ত আসতে। ফলে তাদের যে মুরগির যে দাম, সেটা খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করা ছাড়া আসলে তাদের কোনো উপায় ছিল না। এখন যেটি তারা বলছেন যে এখন এই যে বাড়তি চাঁদা, সেটি তাদের দিতে হচ্ছে না। গত 2 সপ্তাহ ধরে তারা যে মুরগি আনছেন বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, সেক্ষেত্রে তাদের পথে কোথাও পুলিশ বা কোনো সমিতির নামে কাউকে চাঁদা দিতে হয়নি এবং এর যে সুফল সেটি কিন্তু আমরা ভোক্তা পর্যায়ে দেখেছি। এবং গত কয়েকদিন ধরে আমরা মুরগির বাজার যেটি দেখেছি যে এখন ব্রয়লার মুরগি 140 থেকে 150 টাকা 55 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু কাঁচা বাজার, সবজি বাজারগুলোতে আমরা দেখেছি ঘুরে বিভিন্ন সবজির দাম এর মধ্যে কিন্তু কমতে শুরু করছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে চাঁদাবাজ না থাকার কারণে তাদেরকে যে পথের যে বাড়তি সেটি তাদের দিতে হচ্ছে না। ফলে নির্ধারিত দামে একটু সামান্য লাভ করেই তারা বিক্রি করতে পারছেন এবং এতে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। একইভাবে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু কম দামে জিনিসপত্র কিনতে পেরে খুশি এবং তারা বলছেন যে এই যে বাজার ব্যবস্থাপনা, এটি যদি কন্টিনিউ থাকে তাহলে তাদের জন্য ভালো হবে। তারা ক্রেতা সাধারণ স্বাভাবিকভাবে কিনতে পারবেন, এরকম তারা বলছেন। এবং ক্রেতা বিক্রেতা তারা উভয়ই দাবি করছেন যে এখন যে বাজার ব্যবস্থাপনাটি আছে সেটি যেন সরকার নজরদারির মধ্যে রাখে এবং নতুন করে কেউ যেন চাঁদাবাজির সুযোগ না পায়, সেই ব্যাপারে প্রশাসনের তদারকি এবং নজরদারি তারা কামনা করছেন। আর একটি বিষয় যেটি প্রশাসনের বিষয় যদি বলি, যে এখন কিন্তু থানার লেভেলে যারা পুলিশ রয়েছেন তারা থানার যে সংস্কার, বিভিন্ন থানা কেন্দ্রিক যে কাজ সেগুলো করে যাচ্ছেন এবং তারা কয়েকদিন পরে এই মাঠ পর্যায়ে তারা ফিরবেন বলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি এবং প্রশাসনের কঠোর নজরে থাকলে এই যে পরিস্থিতি, এটি স্বাভাবিকভাবে থাকবে বলে এখানকার প্রত্যাশা করছেন। আবুল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগ, ব্যাংক থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে এই মন্তব্য করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, এই পরিস্থিতি ঠিক করতে সময় লাগবে, নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা চান তিনি। বলেন, শেখ হাসিনার আমলে ব্যাপকভাবে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতিসহ ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা দাবি করেন, আওয়ামী লীগের হামলায় শত শত মানুষ মারা গেছে, হাজারো আহত হয়েছে। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর কোনো দেশের নাগরিক এত বেশি মানবাধিকার বঞ্চিত হয়নি। পৃথিবীর কোনো দেশের নাগরিকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি। অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে, আমি তাদের দেখতে গিয়েছিলাম। আমরা জানি না ওদের কি হবে। আওয়ামী লীগ পন্থীদের হামলায় ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে, হাজারো আহত হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তি, বিচারক, পুলিশ সহ সরকারি কর্মকর্তা অন্যান্য পেশার মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়, জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের মধ্যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে 4 জনের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আশ্রয়প্রাপ্ত 3 জন ও তাদের পরিবারের 4 সদস্য মিলিয়ে মোট 7 জন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে সব ধরনের তথ্য দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ে দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। আইনি অনুসন্ধান কমিটিকে দেয়া দায়মুক্তি কেন অসাংবিধানিক নয় ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। রোববার বিচারপতি এ.কে. মাসুদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়, সার্চ কমিটি গঠন করার মাধ্যমে 2012 ও 2017 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনের অনুসরণ করা হয়নি। পরে এই অবৈধ কাজে দায়মুক্তি দিতে 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের 9 ধারায় এই ঘটনার দায়মুক্তি দেওয়া হয়। এতে বলা হয়, নিয়োগ বৈধ বিবেচিত হবে এবং নিয়োগের বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। রিটকারী আইনজীবীদের দাবি, এই ধরনের দায়মুক্তি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে এবং অসাংবিধানিক। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক আইজিপি সহ 17 জনের নামে মামলা হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন নিহতের বড় ভাই রমজান আলী। এদিকে ফল ব্যবসায়ী তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে নিহতের বাবা আব্দুর রহমান। এছাড়া পথচারী মিরাজুল হত্যা মামলায় পুলিশের 21 কর্মকর্তাকে আসামি করে নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেন। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে। একই সময় সংঘর্ষে পুলিশের গুলিতে মারা যান ব্যবসায়ী তাহির এবং পথচারী মিরাজুল ইসলাম। রংপুরে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদ সহ 3টি হত্যার ঘটনায় মামলা করেছে সংশ্লিষ্ট পরিবারের মধ্যে আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি সহ 17 জনকে আসামি করা হয়েছে। এছাড়া বাকি 2 মামলায় শেখ হাসিনা সহ আসামি 70 জন। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আবু সাইদের পরিবারের মামলার বিষয়ে কি জানিয়েছে পুলিশ? সেক্ষেত্রে কার কার নাম এসেছে? দেখুন, আসলে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা করা হয়েছে, সেটি সাবেক আইজিপির নাম দেওয়া হয়েছে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রলীগের সভাপতি তার নাম দেওয়া হয়েছে। তাছাড়াও কিন্তু পুলিশের উপপুলিশ কমিশনার, সাবেক ডিআইজি, সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ 17 জনের নাম দেওয়া হয়েছে। এটি মামলা করা হয়েছে আবু সাইদের পরিবারের, অর্থাৎ আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মামলা করেছে। এটি আইনজীবী হিসেবে যিনি ছিলেন তার নাম হচ্ছে রাহানুজ্জামান। তিনি কিন্তু এই মামলাটি নিয়ে
আসলে আদালতে বারবার যুক্তিতর্ক করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু আবু সাইদকে কোটা সংস্কার আন্দোলন বিরোধী যে ঘটনার সময় থাকায় পুলিশ গুলি করে তাকে হত্যা করে, নির্বিচারে হত্যা করে, সেক্ষেত্রে সেই মামলাটি করেছেন এবং আরেকটি মামলা আগামীকাল করার যে প্রক্রিয়া সেটি কিন্তু করছেন আবু সাইদের পরিবারের পক্ষ থেকে। সেটিতে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ কয়েকজনকে আসামি করা হবে। এটি আসলে আমি একটু আগেই জেনেছি যে আগামীকাল একটা মামলা করা হবে। এরপরেও কিন্তু আরও 2টি মামলা করা হয়েছে। আর একটি মামলা হচ্ছে যে তাহির হত্যা মামলা, যিনি ছাত্র রয়েছেন একজন, সে মামলা করছেন অর্থাৎ তহিদুল জামান নামে এক আইনজীবী। তিনি আসলে 40 জনের নাম দিয়ে আসামি করা হয়েছে। যে আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, আইজিপি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী সহ প্রায় 40 জন আসামি করা হয়েছে। এই 40 জন কিন্তু যারা আসামি করেছেন, যে মামলাটি করেছেন, উনি হচ্ছেন বাদী, অর্থাৎ আব্দুর রহমান, তিনি বাদী হয়ে কিন্তু মামলাটি করেছেন। আরেকটি মামলা করেছেন আম্বিয়া বেগম, অর্থাৎ তার ছেলে মেরাজুল, তাকে হত্যা করা হয়েছে ওই একই দিনে। এই হত্যার দায়ে কিন্তু সেটি মামলা করেছেন। পরপর কিন্তু 3টি মামলা রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়েছে। এই 3টি মামলায় কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে 78 জন আসামি রয়েছে। 78 জনের মধ্যে আসামি, তার মধ্যে সবথেকে যেটি উল্লেখযোগ্য আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সহ, অর্থাৎ পুলিশের বড় বড় কর্মকর্তা যারা রয়েছেন, যারা রংপুরে জড়িত ছিলেন, এর সাথে অর্থাৎ গুলি করা নিয়ে জড়িত ছিলেন, তাদেরও কিন্তু আসামি করা হয়েছে। আমরা যেটা জেনেছি যে রংপুরের সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, আরিফ হোসেন সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম এসেছে, আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দর নাম এসেছে। তবে এই মামলাটি করার পরে আমরা দেখেছি যে রংপুরের যেসব লোকজন রয়েছেন, তারা কিন্তু এটি নিয়ে আলোচনা করছেন যে আসলে কোটা বিরোধী সংস্কারের যে আন্দোলনের সময় যেসব ছাত্র এবং যেসব হত্যা হয়েছে, সেই বিচারগুলো দ্রুত জানি করা হয়। দ্রুত বিচারের দাবি করছেন কিন্তু সব যারা আদালতে মামলা করেছেন, সব পরিবারের লোকজনগুলো। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 3টি মামলায় আমরা যে তথ্য পেয়েছি এবং আগামীকাল আরেকটি মামলা যেটি করার কথা রয়েছে, সেটি কিন্তু আমরা আগামীকাল হয়তো বা সেটা জেনে যাব যে আসলে আগামীকাল যে মামলাটি করা হবে, ওই মামলাতে আসামি কারা কারা হচ্ছেন, সেটি আসলে আমরা একটু পরে কিন্তু সেটা জানবো এবং আগামীকাল যে মামলাটি হবে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই পর্যন্ত যেটি করা হয়েছে 18 জন আসামি। তবে এখন পর্যন্ত সেই 18 জন আসামি রয়েছে এবং অজ্ঞাত আরও 30 জন আসামি রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের যে। জি, নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন ও দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। বিচারাধীন মামলার আসামিদের পরিবারের সদস্যরা আজ সকালে রাজধানীতে ট্রাইব্যুনালের সামনে এই কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন বিভিন্ন সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 30টি মামলায় গ্রেফতার 113 জন আসামির স্বজনরা। তাদের দাবি, বিরোধী দলীয় নেতাদের ফাঁসাতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম অব্যাহত রাখতে নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। এরই মধ্যে বিচারাধীন মামলায় গ্রেফতার 54 জন আসামির মৃত্যু হয়েছে। স্বজনরা বলেন, 15 জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরে গেছেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর সব প্রসিকিউটর পদত্যাগ করেছেন। এই অবস্থায় বন্ধ রয়েছে ট্রাইব্যুনালের বিচার কাজ। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ন্যায় বিচার নিশ্চিতের দাবি তাদের। যেমনটি জানিয়েছিলাম, ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগ, ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই নিয়ে আরো জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বিস্তারিত কি আর জানতে পেরেছেন? মূলত আমরা দেখেছি 8 আগস্ট বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, শপথ নেওয়ার পরপরই কিন্তু যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি কিন্তু এক দফা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করা হয়ে গেছিল। তারপরেও আজকে এই ব্রিফের কেন আয়োজন করা হয়েছে, প্রধান উপদেষ্টা কেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন বা ব্রিফ করেছেন, সেটি যখন আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন এটি শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎটি। তিনি কোন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে এসেছেন এবং তার এই সরকারের পরবর্তী লক্ষ্য কি, সেই সব বিষয়গুলো মূলত তুলে ধরবার জন্যই, যেহেতু এখনো বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের বিষয় আছে, প্রধান উপদেষ্টা কিছুটা ব্যস্ত আছেন, এককভাবে কলম করা সম্ভব নয়, তাই এই ধরনের একটি ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। এবং এই ব্রিফিং এ মূলত প্রধান উপদেষ্টা আসার সাথে সাথেই তিনি যে স্বাগত বক্তব্য দিয়েছেন, তিনি সেখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির কথা, বিভিন্ন অভিযোগের কথা তিনি তুলে ধরেছেন এবং বলেছেন
এখানে যে ছাত্র জনতা আন্দোলন হয়েছে সেটি বিশ্বে আর কোথাও হয়নি। এটি একটি নজিরবিহীন ঘটনা এবং এটিকে তিনি দ্বিতীয় গণ অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন এই সংবাদ প্রেস ব্রিফিংয়ে। এবং তার পাশাপাশি জানানো হয়েছে যে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়েই এই সরকার তার দায়িত্ব হস্তান্তর করবেন, তাতে কোনো ব্যত্যয় ঘটবে না। তবে তার আগে বেশ চারটি খুব গুরুত্বপূর্ণ সংস্কার এই অন্তর্বর্তী সরকার করে যাবেন। তার মধ্যে আছে প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা এবং গণমাধ্যম। বাক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে, আপনি জানেন ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট আছে, আরও বেশ কিছু আইন আছে, সেগুলোর একটি রিফর্মের কথা তিনি এই সংবাদ কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এই যে বিগত সরকার আছে আওয়ামী লীগ সরকার, তিনি তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে একদম শেষ থেকে ধ্বংস করে গেছে বলেও তিনি অভিযোগ করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যেই চারটি প্রশাসন আছে সেগুলো একদম শুরু থেকে পুনর্গঠন করা, সংস্কার করার পরবর্তীতেই তারা যেই নির্বাচনটি তাদের লক্ষ্য আছে, একটি নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে তারা অগ্রসর হবে। তবে তার আগে রাষ্ট্র সংস্কারের কাজের প্রতি তারা গুরুত্ব দিচ্ছেন এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ খুব দ্রুতই স্বাভাবিক যেই কার্যক্রম আছে, স্থিতিশীলতা আছে, সেটি ফিরে আসছে এবং ফিরে আসার পথেই আছে, সেটি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করবেন সেটি তার রাষ্ট্রের কাজ এবং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের যে সম্প্রদায়ের যে সমর্থন আছে সেটি পুনর্ব্যক্ত করার বা বহাল রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানের কথা বলেছেন, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলকে আরো সোচ্চার হবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো মূলত এই যে বিষয়গুলো আছে তিনি তার সরকারের পরবর্তী করণীয় কি আছেন সেটি তুলে ধরেছেন এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী সরকার আসবেন সেই বিষয়গুলো তিনি এই কূটনীতিকদের ব্রিফ করেছেন। মূলত 50টি মিশনের এবং জাতিসংঘ সহ অন্যান্য যেটি আছে আন্তর্জাতিক দাতা সংস্থার মিশন প্রধান কর্মকর্তাদের তিনি ব্রিফ করেছেন এখানে। এবং ব্রিফিং এর পরে যিনি প্রেস সেক্রেটারি আছেন প্রধান উপদেষ্টার, তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন যে এখানে প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের কি মূলত কি কথাগুলো জানিয়েছেন। নাফিজাদৌলা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কলেজ ছাত্র ইমন। সকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 4 আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক ছিলেন তিনি। বাবাহারা ইমনের টিউশনের আয়ে তার পরিবারের ভরণ পোষণ চলত বলে জানা গেছে। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, সংবাদে আরো যা থাকছে। নতুন শিক্ষাক্রম কার্যকরের সম্ভাবনা কম, জানালেন উপদেষ্টা। আগে শিক্ষাক্রমে ফেরার চেষ্টা করবে সরকার। দেশের বিদ্যমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ ও প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। শনিবার রাষ্ট্রপতির স্বাক্ষরিতে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সহ স্থানীয় সরকারের বিভিন্ন মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলররা কর্মক্ষেত্রে অনুপস্থিত আছেন। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলাও হয়েছে। এতে সিটি কর্পোরেশন সহ জেলা, উপজেলা পরিষদের কার্যক্রম ও সেবাদান ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংসদ ভেঙে দেওয়ায় রাষ্ট্রপতি আশু ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে এই অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশ বলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে মেয়র ও কাউন্সিলরদেরকে অপসারণ এবং যোগ্য ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে সরকার। নতুন শিক্ষাক্রম কার্যকরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে কথা জানান তিনি। বলেন, ধীরে ধীরে আগে শিক্ষাক্রমে যাওয়ার চেষ্টা করবে বর্তমান সরকার, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। যারা যেখানে যে পর্যায়ে আছে, যে ক্লাসে আছে, সেটা ধারাবাহিকতা রক্ষা করে
এই শিক্ষাক্রম যেটাকে এখন আমরা বাস্তবায়নযোগ্য মনে করছি না নতুন শিক্ষাক্রম, তার থেকে বরং আমরা আপাতত আগের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে ধাপে ধাপে যতদূর পারা যায়, যেই পর্যায়ে পারা যায় ফিরে যাওয়ার চেষ্টা করব আপাতত। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা চলছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য কাজ করা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক দেশ গড়ার প্রত্যয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হাসপাতালে আহত ও মর্গে থাকা নিহতদের তথ্য পেতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন তথ্য উপদেষ্টা। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি আরেকটি বিষয় নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, তথ্য উপদেষ্টা যে ব্রিফিংটি করেছেন, যেটি তিনি জানিয়েছিলেন, এর বাইরে আসলে বিস্তারিত আর কি বলেছেন তিনি? তথ্য উপদেষ্টা যেটি উপরে সবচেয়ে বেশি জোর দেন স্বাধীন গণমাধ্যমের জন্য, তিনি যেটি জানান যে গত 15 বছর গণমাধ্যম কর্মীরা, সাংবাদিকরা যে পরিমাণ চাপের মধ্যে কাজ করেছে তারা সেটি সম্পর্কে অবগত। সেই সঙ্গে আগামী দিনে যাতে এই ধরনের চাপ না আসে, সাংবাদিকরা যাতে একদম নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে তথ্য উপদেষ্টা জানান। সেই সঙ্গে জানান যে মেধাবীদেরকে এই সাংবাদিকতায় পেশায় আসতে হবে। এই পেশায় আসার জন্য, সেই মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য টেলিভিশন, পত্রিকাগুলোতে একটি ভালো বেতন কাঠামো তৈরি করতে হবে। পত্রিকাগুলোর যে ওয়েস্টবোর্ড রয়েছে সেটি পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে। কিন্তু অনেক জায়গায় সাংবাদিকদের ঠিকমতো বেতন দেওয়া হয় না, এবং টিভি, অনলাইনে অনেক জায়গাতেই একদম খুবই কম টাকা বেতন দেওয়া হয়। সেই বিষয়গুলো সাংবাদিক নেতাদের সাথে বসে তারপরে এই বিষয়গুলোতে কি কি কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা করা হবে বলে তথ্য উপদেষ্টা জানান। আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে পরিচালকরা, অর্থাৎ যারা সিনেমা বানায়, নাটক বানায়, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়েও তথ্য মন্ত্রণালয় কাজ করবে। আমরা এই তথ্য উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিলাম যে অনেকে এই ওয়েব সিরিজ বানাতে গিয়ে নানা ধরনের হয়রানির মুখে পড়েছে। গত সরকারের সময়ে অনেকের সিনেমা মুক্তি দেওয়া হয়নি, সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে তথ্য উপদেষ্টা জানান যে এই যে সেন্সরের যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালা অনুযায়ী যদি এই সিনেমাগুলো ছাড়া যায় তাহলে সেগুলো ছেড়ে দেওয়া হবে। আর সেন্সর বোর্ডের বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছে পরিচালক, তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে কি করা যায় সেই কর্মপন্থা ঠিক করা হবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে শিক্ষা উপদেষ্টার সাথে। আজকের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, কিন্তু একটি বিষয় যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেরই উপাচার্য পদত্যাগ করেছে। উপ উপাচার্য নেই, কোষাধ্যক্ষ নেই, প্রক্টর নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা বিরাজ করছে। এই বিষয়টি নিয়ে আমি শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে 2 থেকে 3 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে স্কুল কলেজের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেটিকে একদম রাজনীতিকরণ করা হয়েছে গত 15 বছরে। সেই জায়গাটি কিভাবে ঠিক করা যায় সেটি নিয়েও আলোচনা করা হবে। নতুন শিক্ষাক্রমের বিষয়ে বলেছেন যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন, সেক্ষেত্রে পুরনো শিক্ষাক্রম আবার চালু করা যায় কিনা সেটি নিয়ে কাজ চলছে, এবং শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেটির দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে বলে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। গত 15 বছর আর্থিক খাতে লুটপাট ও অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। পাশাপাশি এনবিআর কর্মকর্তাদের সব দুর্নীতি শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকে সব কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রোববার রাজস্ব ভবনে প্রথম অফিস করেন আব্দুর রহমান খান। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জানান, গণ অভ্যুত্থানের স্পিরিট কাজে লাগিয়ে এনবিআরকে সংস্কার করা হবে। ব্যবসা বাণিজ্য গতিশীল করতে আইনগুলো শিগগিরই আধুনিকায়ন করা হবে জানান এনবিআর চেয়ারম্যান।
রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যে ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। রাষ্ট্র চালানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেটা এই পরিবারের সদস্যরাই দিবে। কারা দিবে? ফিলোসফিটা কি? দিবে যাদের আয় বেশি, যারা বেশি আয় করেন তারাই দিবেন। এটাই হচ্ছে মূল ফিলোসফি। কারণ এই দেশ আমাদেরকে চালাতে হবে, সুতরাং এদেশের জন্য যত রকমের অর্থ দেওয়ার প্রয়োজন আমরাই দিব। কারা? আমাদের যাদের সামর্থ্য আছে। এখন থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক। আজ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার রাতে এক জরুরি বার্তায় সরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী গ্রাহকেরা যে কোনো অঙ্কের টাকা অন্য হিসাবে স্থানান্তর এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সরকার পরিবর্তনের পর নগদ টাকা তোলার চাপ বেড়ে যায়। এসব অর্থ অবৈধ কাজে ব্যবহার ঠেকানোর লক্ষ্যে নগদ টাকা উত্তোলনে নিরুৎসাহিত করতে নির্দিষ্ট সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গেল 10 আগস্ট একটি অ্যাকাউন্ট থেকে 2 লাখের বেশি নগদ টাকা ওঠানো যাবে না বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ বিরতির পর কলেজ বিশ্ববিদ্যালয় খুললেও উপস্থিতি খুবই কম। এর আগে সিদ্ধান্ত অনুযায়ী খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল। শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। শুরুর দিক থেকেই কোটা সংস্কার আন্দোলনে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তী ঘটনা প্রবাহে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। বিরতির পর রোববার থেকে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এখন সেশন জট কাটিয়ে ওঠায় নজর শিক্ষার্থীদের। দীর্ঘদিন আন্দোলনের ফলে পড়াশোনায় একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো একটা সেশন জটে পড়তে পারি। যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন এখন থেকে একাডেমিক কার্যক্রমগুলো তারা চালিয়ে নিতে পারেন। তাদের কোনো ধরনের সমস্যা, একাডেমিক কোনো সমস্যা থাকলে উইল সলভ দ্য প্রবলেম, অবশ্যই। এবং সেজন্য আমরা অতিরিক্ত ক্লাস নেব এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট বেশি করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2-1টি বিভাগে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য সহ প্রশাসনের 75 জনের বেশি কর্মকর্তা পদত্যাগ করায় সিন্ডিকেট সভা ডাকা সম্ভব হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল, এটা যদি আবার ওপেন করতে হয় এটা সিন্ডিকেট মিটিং করে আবার খুলতে হবে, চালু করতে হবে। তো আমাদের এই মুহূর্তে প্রশাসন নেই, আমাদের কোনো ভারপ্রাপ্ত প্রশাসনও নেই, ফলে এই মিটিংটা ডাকার মতো কেউ নেই এই মুহূর্তে। ফলে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করতে গেলে আমরা যদি আমাদের অধ্যাদেশ মেনে চলি তাহলে অবশ্যই এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর লাগবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি বললেই চলে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও একেবারে কম। বরিশাল ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনেকটা একই অবস্থা দেখা গেছে। আমাদের থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল, সেমিস্টার ফাইনাল, বাট আপাতত যেহেতু ভিসি নাই, সো এই বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে 25 আগস্ট। তবে শিক্ষার্থীর পদচারণায় মুখর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে সব কলেজ খুললেও দেখা যায়নি শিক্ষার্থী উপস্থিতি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন অভিভাবকহীন। উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ সহ এত শূন্য পদ নিয়ে এমন ক্যাম্পাস দেখা যায়নি কখনোই। রোববার ক্যাম্পাস খুললেও খোলেনি ক্লাসরুম। শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা নিপীড়নকারীদের পক্ষ নিয়েছেন সেই সব শিক্ষকদের পদত্যাগ সহ নানা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থায় এখনই স্বাভাবিক হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা ছিল না কতদিন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই প্রতিদিন কেটেছে উৎকণ্ঠায়। সেই সব অগ্নিঝরা দিন পেরিয়ে এসেছে স্বাভাবিক ক্যাম্পাস জীবন। আড্ডা গল্পে ক্যাম্পাস মুখরিত হলেও খোলেনি ক্লাসরুম। বেশিরভাগ বিভাগের সামনেই ঝুলছে তালা। এর মধ্যেই উঠেছে দলবাজ শিক্ষকদের পদত্যাগের দাবি। একজন দুর্নীতিবাজ ব্যক্তি যে সরকারের সব কথায় উত্তবস্ত, এরকম একজন ব্যক্তিকে আমরা কোনো রকমই পদত্যাগ অ্যাজ এ ডিরেক্টর দেখতে চাই না, যে শিক্ষার্থীদের পক্ষে কোনো কথাই বলে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আমাদের দুর্দিনের পাশে থাকেন তাদের পক্ষে ক্লাস করা আমাদের সম্ভব না। বিভিন্ন বিভাগ বন্ধ থাকলেও খুলেছে গ্রন্থাগার। পড়াশোনা শুরুর তোড়জোড় দেখা গেছে অনেকের মধ্যেই। পড়ার টেবিলে ফিরলেও রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও নতুন রূপে দেখার আকাঙ্ক্ষা উবে যায়নি শিক্ষার্থীদের। আমরা চাচ্ছি যে একটা ভিসি যে আমাদের দেখে শুনে রাখবে, সন্তানকে যেরকম মা আগলে রাখে, ভিসি এরকম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরে হাত লাগাবে, প্রত্যেকটা সেক্টর উন্নত করবে।
যেমন আমরা কিন্তু হচ্ছে নেতা নির্ভর রাষ্ট্র চাই না, আমরা কিন্তু চাই নীতি নির্ভর রাষ্ট্র। শিক্ষার্থীদের জন্য সামনে ডাকসু নির্বাচন থাকবে, ছাত্র সংসদ থাকবে, নতুন যে ভিসি আসবে তাকে নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানে গবেষণাটা যেন বেশি হয়। পাশাপাশি আমাদের সেন্ট্রাল লাইব্রেরিটা খুলে দিতে হবে। 1972 থেকে 1975 অবধি যত পত্রিকা আছে সেন্ট্রাল লাইব্রেরিতে, এগুলো সব কিছু একদম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে শিক্ষক কর্মকর্তাদের বেশিরভাগই ক্যাম্পাসে আসেননি। শিক্ষার্থীরা বলছেন, চেয়ার বাঁচাতে যারা ছাত্রছাত্রীদের বিপদের মুখে ফেলেছেন তারা এখন মুখ দেখাবেন কি করে। সার্থক আন্দোলন ছিল, যে সময় আমরা আসলে রাস্তায় মার খাচ্ছিলাম, সেই সময়টাতে তাদের তেমন কোনো অংশগ্রহণ ছিল না, আমাদের পাশে তারা সেভাবে ছিল না। এদিকে আন্দোলনের সময় বিরোধী অবস্থানে থাকা অনেক স্কুল কলেজের শিক্ষকদেরও পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্রামক ভাইরাস এমপক্সের বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে 7 সদস্যের মেডিকেল টিম। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের মেডিকেল অফিসার মরিয়ম খন্দকার জানান, বিভিন্ন দেশ থেকে ভারত হয়ে যেসব যাত্রী বাংলাদেশে আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে দেখা হচ্ছে তাপমাত্রা, উপসর্গ নিশ্চিত করতে চলছে আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা। একজন মেডিকেল অফিসার ও 2 জন উপসহকারী মেডিকেল অফিসার সহ 7 সদস্যের মেডিকেল টিমে কাজ করছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে। এ নিয়ে আরো জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে এবং সেক্ষেত্রে তাদের কাছে আসলে কি ধরনের নির্দেশনা রয়েছে? জানেন, আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের একেবারে প্যাসেঞ্জার টার্মিনাল অপোজিটে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সম্মুখে। ওপারে ভারত, এপারে বাংলাদেশ। প্রতিদিন এই সীমান্তে অর্থাৎ ভারত ও বাংলাদেশে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার যাত্রী এখানে যাতায়াত করে থাকে। আমি এখানে যে বেনাপোল ও চেকপোস্ট ইমিগ্রেশনের যিনি স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, আমি তার সাথে কথা বলছি। তেনারা আমাকে যেটা জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন দেশব্যাপী অর্থাৎ বিশ্বব্যাপী এই এমপক্সের যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, তখন সতর্কতামূলক হিসাবেও বেনাপোল ইমিগ্রেশন যেমন ভারত বাংলাদেশের বিভিন্ন নৌবন্দর, বিমানবন্দর সহ বিভিন্ন স্থলবন্দরে সতর্কতামূলক জারি করা হয়েছে। সেই সূত্রে গত 3 দিন ধরে বেনাপোল ইমিগ্রেশন ও স্বাস্থ্য কর্মকর্তারা ভারত থেকে আসা বা বিদেশ থেকে অন্য যে যাত্রীগুলো আসছে তাদের এই প্রবেশমুখে তাদের পরীক্ষা করছে। প্রাথমিক পর্যায়ে তারা যেমন তারা হাত দেখছেন, পা দেখছেন, বা তাদের শরীরের অন্য কোনো উপসর্গ আছে কিনা, যেমন তাদের জ্বর আছে কিনা, চোখ খোলা আছে কিনা, বা অন্য কোনো ফুসকুড়ি টাইপের কোনো জীবাণু তাদের মধ্যে আছে কিনা, বা পিঠের ব্যথা আছে কিনা, এগুলো তারা জিজ্ঞাসা করছেন। বা আমরা দেখেছি যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের সাথে বা অন্যান্য সংস্থা যারা আছে তাদের সাথে সহযোগিতা করছে, অর্থাৎ যাতে বহির্বিশ্ব থেকে বাংলাদেশের এই ভাইরাস যাতে না প্রবেশ করতে পারে, এই জন্য এখানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের সাথে সাথে প্রশাসনের বিভিন্ন এজেন্সি আছে, তারাও তার দেখভাল করছে। তবে স্বাস্থ্য কর্মকর্তা আমাদের যেটা জানিয়েছেন মরিয়ম খন্দকার, যে তারা সিভিল সার্জন সহ স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী তারা ইমিগ্রেশনের কাজ করছে। অর্থাৎ প্রত্যেক যাত্রীর তারা গতিবিধি লক্ষ্য রাখছেন বা তাদের দৃষ্টিতে দেখছেন যে আসলে যাত্রী আসলেই তাদেরকে একটা হট নাম্বার দেওয়া হচ্ছে, সেই এই মেলে যোগাযোগ করতে বলা হয়েছে, বা সন্দেহবাদক কর্মী শনাক্ত হলে এখানে সিভিল সার্জনের মাধ্যমেই সংশ্লিষ্ট দপ্তরে তাদেরকে পাঠানো হবে। এরা গতিবিধি লক্ষ্য রাখছে। আমরা এই ছিল সর্বশেষ, আমি পরবর্তী সংবাদে আপডেট জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. রহিম। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মা ও 2 সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার রাত 3টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী সারোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, তাদের 12 বছর বয়সী মেয়ে ময়না ও 8 বছর বয়সী ছেলে তোহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে বসবাস করছিলেন তারা। শনিবার ভারী বৃষ্টিপাতের পর পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। পাহাড় ধসের খবর পেয়ে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে সার্চ কমিটি, জানালেন উপদেষ্টা। এখনো পদত্যাগ করেননি বিসিবি সভাপতি। ছাত্র আন্দোলনে গুলিতে আবুল হাসান নামে এক তরুণের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের নাম সহ অজ্ঞাত আরও 200 জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা হয়েছে। রাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনিক মামলাটি করেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির ছোট ভাই আলী রেজা উজ্জ্বল। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘন্টা আগে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আবুল হাসান। পরে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তাঁর। মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া 140টি অস্ত্র ও 3,934 রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বেলা 11টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে এসব অস্ত্র গোলাবারুদ হস্তান্তর করেন সদর আর্মি ক্যাম্পের পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। 5 আগস্ট থেকে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টহল চালিয়ে জনগণের কাছে থাকা বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গোলাবারুদ, সরকারি সরঞ্জাম সহ নগদ টাকাও উদ্ধার করা হয়। নানা কর্মসূচিতে পালন করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যাচার্য সেলিম আল দিনের 75তম জন্মজয়ন্তী। সকালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে বের করা হয় র্যালিটি তাঁর সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সাধারণ শিক্ষার্থী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন সেলিম আল দিন। পরে তার হাত ধরেই চালু করা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আপনারা জানেন আচার্য সেলিম আল দিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে মুসলমানদের হামলার দাবি করে যুক্তরাজ্যের ডানপন্থীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে বিবিসি। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া নানা ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে এমন প্রমাণ পেয়েছে তারা। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চলছে এমন দাবি করে অনলাইনে ছড়ানো কিছু ভিডিও সত্যতা যাচাই করে বিবিসি দেখেছে এর বেশিরভাগই সঠিক না এবং যে কয়টি স্থানে হামলা হয়েছে সেগুলো ধর্মীয় নয় বরং রাজনৈতিক ক্ষোভ থেকেই হয়েছে। বাংলাদেশ ও ভারতের কিছু গোষ্ঠী চট্টগ্রামের মন্দিরে আগুনের ভিডিও শেয়ার করলেও ঘটনাস্থলে দেখা যায় মন্দিরের পেছনের একটি রাজনৈতিক কার্যালয় পোড়ানো হয়েছিল। টমি রবিনসন নামে এক ব্রিটিশ নাগরিকের পোস্ট করা হিন্দু নারীর কান্নার ভিডিওটিও 6 মাসের পুরনো, জানিয়েছে বিবিসির প্রতিবেদন। বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া এক আইনজীবীর মুক্তিতে সহায়তা না করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। এতে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন 2016 সালে মীর আহমেদ বিন কাশেম আরমান নামে এক আইনজীবীকে গুম করে র্যাব। সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তিনি। তার আইনজীবী মাইকেল পোলাক জানান, আরমানকে মুক্ত করতে টিউলিপের দ্বারস্থ হয়েছিলেন, তবে কোনো সাহায্যই করেননি তিনি। টিউলিপ যদি ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে সহায়তা করতেন তাহলে আগেই মুক্তি পেতেন আরমান। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। এশিয়ান টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।